দ্রৌপদী অপহরণ মহাভারতের এমন এক ঘটনা যা সবাই ভুলে যায়, অথচ মহাভারতের অবিশ্বাস্য এই অপহরণ কাহিনীর প্রভাব ছিল সুদূর প্রসারী। বনবাসকালে পাণ্ডবরা যখন কাম্যক বনে বাস করছিলেন, তখন একদিন তারা মহর্ষি ধৌম্যের নির্দেশে দ্রৌপদীকে আশ্রমে রেখে শিকারের উদ্দেশ্যে একসঙ্গে বিভিন্ন দিকে রওনা হলেন। সেই সময় ওই বনের মধ্যে দিয়েই সিন্ধু দেশের রাজা জয়দ্রথ বিয়ের উদ্দেশ্যে শাল্য রাজ্যে যাচ্ছিলেন, অন্যান্য অনেক রাজাদের সঙ্গে নিয়ে। এমন সময় তিনি দ্রৌপদীকে সেখানে দেখতে পেলেন এবং দ্রৌপদীর অসাধারণ রূপ ও লাবণ্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার সঙ্গী রাজা কটিকাশ্যকে বললেন, এই অসামান্য রূপবতী নারীটি কে তা জেনে এসো। এনাকে পেলে আমার অন্য কাউকে বিয়ের প্রয়োজন নেই। সুরথ রাজার পুত্র কটিকাশ্য দ্রৌপদীর কাছে গিয়ে নিজের ও সৌবীর রাজ জয়দ্রথের পরিচয় প্রদান করে জানতে চাইলেন দ্রৌপদীর কি পরিচয় এবং তিনি সেখানে একাকিনী কি করছেন। দ্রৌপদী বললেন, এখানে এখন যেহেতু উত্তর দেওয়ার জন্য অন্য কোনো নারী বা পুরুষ উপস্থিত নেই, সেজন্য আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বলে তিনি জানালেন তিনি দ্রুপদ রাজার কন্যা কৃষ্ণা এবং পঞ্চপাণ্ডবের পত্নী। তাকে এখানে রেখে পঞ্চপাণ্ডবেরা শিকার করতে বেরিয়েছেন এবং তাদের আশ্রমে আসতে অনুরোধ করলেন, কারণ মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত অতিথিপরায়ণ। তিনি এসে এনাদের দেখে অবশ্যই আনন্দিত হবেন। কটিকাশ্য সমস্ত কথা জয়দ্রথকে জানালে জয়দ্রথ তার 6 জন সহচরকে নিয়ে আশ্রমে প্রবেশ করলেন ও দ্রৌপদীকে কুশল প্রশ্ন করলেন। দ্রৌপদী আসন ও প্রাতরাশ দিলেন তাদের। জয়দ্রথ বললেন, তোমার এই প্রাতরাশ অতি উত্তম, কিন্তু এই বনে নয়, রাজসভায় শোভা পাওয়ার মতো তুমি। আমি সিন্ধুরাজ জয়দ্রথ। পাণ্ডবেরা এখন দুর্দশাগ্রস্ত, বনবাসী। তাদের সঙ্গ ত্যাগ করো, তুমি আমার রথে ওঠো, রাজমহিষী হও, শাসন করো সিন্ধু রাজ্য। এই অপমানে দ্রৌপদী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর ক্রোধের সঙ্গে বললেন, শুনে রাখো, আমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের সহধর্মিনী, মহাবীর ভীমের পত্নী, ধনুর্বিদ্যা বিশারদ অর্জুনের ভালোবাসা এবং নকুল সহদেবের অনুগতা। পঞ্চপাণ্ডবের সম্পর্কে এরকম কথা বলতে তোমার লজ্জা হয় না? তুমি বোধহয় তাদের ক্ষমতা সম্পর্কে বিশেষ জানো না। আমাকে স্পর্শ করা ধর্মের চরম লঙ্ঘন। ফিরে যাও, নিজের চরম বিপদ ডেকে এনো না। পাণ্ডবদের ক্ষমতা সম্পর্কে জয়দ্রথের সম্যক ধারণা ছিল, কিন্তু পাপে অন্ধ জয়দ্রথ দুরাচারে অগ্রসর হল। ধৌম্য এসে বললেন, তুমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করে আগে পাণ্ডবদের পরাজিত করো, তারপরে কে নিয়ে যেতে পারবে। কিন্তু জয়দ্রথ তার কথায় কান না দিয়ে জোরপূর্বক দ্রৌপদীকে তার রথে তুলে নিয়ে ছুটে চলল বনের আঁকাবাঁকা পথে। শিকার থেকে ফিরে এসে পাণ্ডবেরা সব শুনে তখনই রওনা দিলেন দ্রৌপদীকে উদ্ধার করতে। দ্রৌপদীর অপমান তাদের ক্রোধে মত্ত করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা বনের মধ্যে জয়দ্রথ বাহিনীকে দেখতে পেলেন। অর্জুনের ধনুক থেকে তীরের পর তীর ঝড়ের মতো বেরিয়ে আসতে লাগলো। ভীমের গদার আঘাত শত্রুর রথ চূর্ণ বিচূর্ণ করে দিল। জয়দ্রথের বাহিনী পাণ্ডবদের প্রতাপে মুহূর্তে বিধ্বস্ত হল। দ্রৌপদীকে উদ্ধার করা গেলেও ততক্ষণে জয়দ্রথ ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। ভীম তাকে হত্যার অঙ্গীকার করলে যুধিষ্ঠির বললেন, ছেড়ে দাও, সে দুঃশলার স্বামী। গান্ধারী ও দুঃশলার কথা শয়ন করেই সেই পাপীকে হত্যা করা উচিত নয়। কিন্তু দ্রৌপদী এই কথা মানতে রাজি হলেন না। তখন ভীম ও অর্জুন রওনা দিলেন জয়দ্রথের উদ্দেশ্যে। পলায়নরত জয়দ্রথ বন্দী হল ভীম ও অর্জুনের হাতে। ভীম হত্যার প্রস্তুতি নিলে অর্জুন যুধিষ্ঠিরের কথা মনে করিয়ে বাধা দিলেন। তারা তাকে নিয়ে এলেন যুধিষ্ঠির ও দ্রৌপদীর কাছে। নিমরাজি ভীম তখন জয়দ্রথের মাথা মুড়িয়ে তাকে অপমান করে তার মাথায় 5টা জটা করে ছেড়ে দিলেন এবং স্বীকার করালেন জয়দ্রথকে দিয়ে যে সে এখন থেকে পাণ্ডবদের দাস। লাঞ্ছিত লজ্জিত জয়দ্রথ মাথা নিচু করে অরণ্য পথে ফিরে গেল। কিন্তু মনে জমে থাকা লাঞ্ছনার বিষ সহজে শুকায় না। সেই অপমানের আগুনে জয়দ্রথ তপস্যায় বসে লাভ করেন শিবের বর। তিনি চেয়েছিলেন পঞ্চপাণ্ডবকে যুদ্ধে যেন পরাজিত করতে পারেন, কিন্তু মহাদেব বললেন সেটা সম্ভব নয়। তবে অর্জুন ছাড়া একদিনের জন্যে বাকি পাণ্ডবদের সৈন্য সমেত তুমি জয় করতে পারবে। পরবর্তীতে মহাভারতের যুদ্ধে জয়দ্রথের এই বর লাভ অভিমন্যু বধের অন্যতম এক কারণ হয়ে দাঁড়ায়। তবে সেটা অন্য গল্প।
অন্য কখনো আবার বলা যাবে। এরকম মহাভারতের নানান রকমের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে আমাদের ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন কিন্তু। ভালো থাকবেন সবাই।